আপনারা অনেকেই হয়তো ভিকি কৌশলের ছায়া মুভিটি দেখেছেন কিংবা দেখার প্ল্যানও করছেন। এই সিনেমায় ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রকে ভিকি কৌশল যেন জীবন্ত করে তুলেছে। আর যখন সিনেমাটি দেখে বের হচ্ছিলেন তখন হয়তো আপনার চোখে জল এসে গিয়েছিল। তখন আপনার মনে হয়তো একটাই প্রশ্ন জেগেছিল যে ঔরঙ্গজেবের শেষ পরিণতি কি হয়েছিল, যেই অত্যাচারী শাসক আমাদের মহারাজাকে এত কষ্ট দিয়েছিল তার ভাগ্যে কি ঘটেছিল। সিনেমার সিনেমাটোগ্রাফি, মিউজিক, কাস্টিং, অভিনয় নিয়ে আমাদের নিজস্ব মতামত থাকতেই পারে, কিন্তু এই ধরনের সিনেমা যখন মুক্তি পায় তখন আমাদের সবার উচিত সেই বিতর্ক আটকে আগে সিনেমাটিকে সমর্থন করা, কারণ এগুলো আমাদের হিন্দু ইতিহাসকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরে। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হলো অনেকে মনে করছে এই সিনেমাটি ইসলামের বিরুদ্ধে। অনেকেই মনে করছে যে এটাকে একটু এক্সট্রা ভাবে দেখানো হয়েছে, কিন্তু তারা হয়তো জানে না যে বাস্তব ঘটনা ছিল সিনেমার থেকেও আরো বেশি ভয়ঙ্কর। যদি সিনেমায় পুরো সত্যটা দেখানো হতো তাহলে হয়তো আমাদের সবাইকে দেখে অজ্ঞান হয়ে যেতে হতো। তো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকের পর্বে আমরা জানবো ছত্রপতি সম্ভাজি মহারাজের আত্মত্যাগের পর ঔরঙ্গজেবের কি হয়েছিল, তার দারু ইসলাম অর্থাৎ সমস্ত ভারতবর্ষকে ইসলামের অধীনে নিয়ে আসার স্বপ্ন আদৌ কি পূরণ হয়েছিল, কেন সে দিল্লি ফিরে যেতে পারেনি এবং শেষ পর্যন্ত তার কবর মহারাষ্ট্রে কেন খনন করা হয়েছিল। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। তাহলে আর বেশি দেরি না করে চলুন জেনে নিই যে ছত্রপতি মহারাজ মারা যাওয়ার পর মারাঠারা মুঘলদের সাথে কি করেছিল অ্যাকচুয়ালি। যারা মুভিটি দেখেছেন তারা জানেন যে শেষ পর্যন্ত ছত্রপতি সম্ভাজি মহারাজের সাথে বিশ্বাসঘাতকতা করা হয় এবং ঔরঙ্গজেব তাকে বন্দী করে। এরপর শুরু হয় তার সাথে নির্মম নির্যাতন। 40 দিন ধরে তাকে বন্দী রাখা হয় এবং ভয়ঙ্কর অত্যাচার চালানো হয়। আপনারা দেখেছেন নিশ্চয়ই, তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, তার নখ তুলে ফেলা হয়, তার চোখে গরম লোহার শলাকার ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু এরপর যা ঘটেছিল তা মুভিতে দেখানো হয়নি। সিনেমায় তোমরা সরাবাই চরিত্রকে নিশ্চয়ই দেখেছো। তিনি ছিলেন ছত্রপতি সম্ভাজি মহারাজের সৎ মা আর রাজা রাম ছিলেন সৎ ভাই। যুদ্ধের আগে তিনি রাজা রামজিকে রায়গড় দুর্গে রেখে গিয়েছিলেন এবং ছত্রপতি সম্ভাজি মহারাজের মৃত্যুর পর তার ছোট ভাই রাজা রামজিকে ছত্রপতি ঘোষণা করেন মহারানী ইয়েসুবাই এবং এর মাত্র 13 দিন পরেই মোগলরা রায়গড় দুর্গে আক্রমণ করে। মারাঠা সাম্রাজ্য তখন সবে মাত্র তাদের নতুন ছত্রপতি পেয়েছে আর তৎক্ষণাৎ তাদের উপর আক্রমণ চালানো হয়। এমন সিচুয়েশনে সাম্রাজ্যের ভারসাম্য বজায় রাখা খুবই প্রয়োজন ছিল। এখানে মহারানী ইয়েসুবাই, যিনি ছত্রপতি সম্ভাজি মহারাজের স্ত্রী ছিলেন, তিনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। তিনি রাজা রামজিকে রায়গড় দুর্গ ছেড়ে পালিয়ে যেতে বলেন, কারণ যদি তিনি বন্দী হয়ে পড়েন তাহলে হিন্দুত্ব স্বরাজের স্বপ্ন কখনোই পূরণ হবে না। আর মহারানী ইয়েসুবাই রায়গড় দুর্গ রক্ষা করার জন্য সেখানে থেকে যান। প্রায় 8 মাস ধরে মহারানী ইয়েসুবাই মোগলদের কাছ থেকে দুর্গকে রক্ষা করেন, কিন্তু সূর্যাজি পিসাল, যিনি দুর্গ রক্ষার দায়িত্বে ছিলেন, তিনি ইয়েসুবাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেন এবং মোগলদের সাথে যোগ দেন। ফলে ঔরঙ্গজেব সম্ভাজি মহারাজের স্ত্রী ইয়েসুবাই এবং তার পুত্র শাহুরাজেকে বন্দী করেন, কিন্তু ঔরঙ্গজেব তাদেরকে বন্দী অবস্থাতেও বাঁচিয়ে রেখেছিল। এখন তোমাদের মনে হতেই পারে ঔরঙ্গজেব তাদের কেন মেরে ফেললো না, হঠাৎ করে গিয়ে তার হৃদয় গলে গেল। বন্ধুরা, ঔরঙ্গজেব হলো সেই ব্যক্তি যিনি সিংহাসনের জন্য নিজের পুরো পরিবারকে কবর দিয়েছিল। তিনি নিজের বাবাকে বন্দী করেছিল, নিজের বড় ভাইয়ের গলা কেটে খুন করেছিল এবং সেটাকে তফা হিসেবে বন্দী বাবাকে পাঠিয়েছিল। নিজের বড় ছেলেকে কারাগারে বন্দী রেখেছিল শুধুমাত্র একটাই কারণে, যাতে তার সিংহাসন কেউ কেড়ে নিতে না পারে। আর এই শত্রুপক্ষের জন্য তার হৃদয় গলে যাবে, এটা কি কখনো সম্ভব? ঔরঙ্গজেবের কাছে সবকিছু ছিল একটা দাবা খেলার মতো। মানুষকে সে দাবার গুটির মতো ব্যবহার করত, আর সে যা কিছুই করত সবকিছুই তার সিংহাসন, রাজ্য ও সাম্রাজ্য রক্ষা করার জন্যই করত। তাহলে মহারানী ইয়েসুবাই এবং শাহুরাজাকে জীবিত রাখার পিছনে তার পরিকল্পনা কি ছিল, এটা আমরা ভিডিওর পরবর্তী অংশে বুঝতে পারবো। মোগলরা যখন রায়গড় দুর্গ দখল করেছিল তখন সে ভেবেছিল যে এবার সে পুরো দাক্ষিণাত্য শাসন করতে পারবে, কিন্তু যে নির্মম অত্যাচার দিয়ে সে ছত্রপতি সম্ভাজি মহারাজকে খুন করেছিল সেটা দেখে সাধারণ মারাঠারাও সৈন্যতে যোগ দিয়েছিল। অন্যদিকে মোগলদের হাত থেকে পালিয়ে ছত্রপতি রাজারাম প্রতাপগড়ে পৌঁছান এবং তারপর বিশালগড় দুর্গে যান। ঔরঙ্গজেবের যে মোগল বাহিনী তাকে তাড়া করেছিল তার আসল নেতৃত্বে ছিল জুলফিকার খান। এই অভিযানের সময় জুলফিকার খান পানহালা দুর্গ দখল করেন। এরপর রাজারামকে ধরার জন্য সে যখন বিশালগড় দুর্গ আক্রমণ করে তার আগেই দুর্গ ছেড়ে বেরিয়ে আসে ছত্রপতি রাজা রামজি। অবশেষে তিনি তামিলনাড়ুর জিঙ্গি দুর্গে পৌঁছান এবং সেখানে তার রাজধানী প্রতিষ্ঠা করেন। এই দুর্গ থেকে তিনি ঔরঙ্গজেবের বিরুদ্ধে লড়াই চালিয়েছিলেন। এই পর্যন্ত ছিল মারাঠাদের ব্যর্থতার গল্প। মোগলরা ভেবেছিল যে হয়তো মারাঠারা এতটাই দুর্বল হয়ে পড়বে যে তাদের পুরো সাম্রাজ্যই ধ্বংস হয়ে যাবে, কিন্তু এটা হয়নি। এরপরেই শুরু হয় মারাঠাদের প্রতিশোধের পালা। চলুন জেনে নিই কিভাবে এই পরিস্থিতিতে তারা আবার ঘুরে দাঁড়িয়েছিল। বন্ধুরা, ছত্রপতি সম্ভাজি মহারাজ মোগলদের সাথে শেষ যুদ্ধে যেখানে বন্দী হয়েছিলেন সাঙ্গমেশ্বরে। যদি তোমরা সিনেমাটি দেখে থাকো তাহলে দেখবে এই যুদ্ধের সময় ছত্রপতি সম্ভাজি মহারাজ শান্তাজি ঘোরপদকে রায়গড় দুর্গে ফিরে যেতে বলেন,
কিন্তু কে ছিলেন এই সন্তাজি ঘোরপদ? তিনি ছত্রপতি শিবাজী মহারাজের সময় মারাঠা সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। যখন শম্ভুরাজে ছত্রপতি হয়েছিলেন তখন তিনি মারাঠাদের সেনাবাহিনী হিসেবে নিযুক্ত হন। ছত্রপতি সম্ভাজি মহারাজের মৃত্যুর পর তিনি নতুন ছত্রপতি রাজা রামেরও সেনাপতি হন। এরপর ছত্রপতি রাজা রামজির নেতৃত্বে তামিলনাড়ু জিঙ্গে দুর্গ থেকে নিজেদের শাসন শুরু করেন, আর এখান থেকেই শুরু হয় মারাঠাদের পুনরুত্থান। এদিকে জুলফিকার খানের নেতৃত্বে মোগল বাহিনী তাকে খুঁজতে খুঁজতে জিঙ্গে দুর্গের দিকে এগিয়ে আসেন, কিন্তু এরই মধ্যে শান্তাজি ঘোরপদ এবং আরেক সেনাপতি ধনাজি যাদব মিলে মোগল বাহিনীকে মাঝপথেই আটকে দিয়েছিলেন। এরপর ছত্রপতি রাজা রামজি এবং তার সেনাপতি মিলে একটা স্ট্র্যাটেজি বানায় যাতে মোগল শক্তিকে ভেঙে দেওয়া যায়। মোগলদের কাছে তখনও পর্যন্ত পুরো মহারাষ্ট্র এবং উত্তর কর্ণাটক নিজেদের নিয়ন্ত্রণে ছিল। রামজির প্রথম স্ট্র্যাটেজি ছিল মহারাষ্ট্র এবং কর্ণাটকে থাকা দুই মোগল বাহিনীর মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া। এরপর মারাঠারা আক্রমণের পরিকল্পনা করেন। একদিকে শান্তাজি ঘোরপদ এবং ধনাজি যাদব কর্ণাটকের পূর্ব দিক থেকে মোগল বাহিনীর উপর হামলা চালায়, অন্যদিকে বাকি মারাঠা সেনাপতিরা মহারাষ্ট্রে থাকা মোগল বাহিনীকে ব্যস্ত রাখে এবং তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করে। এই কৌশলের ফলে মোগল বাহিনী দুই শিবিরের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাঝপথে মারাঠারা দুই মোগল বাহিনীর মধ্যে সাপ্লাইয়ের চেনও কেটে দেয়। এছাড়া স্থলপথ ছাড়াও জলপথেও আটক করে। মুম্বাইয়ের সুরাট বন্দর, যা মোগলদের অন্যতম প্রধান বন্দর ছিল, যেখান থেকে দক্ষিণে কর্ণাটকে রসদ পাঠানো হতো, মারাঠা নৌবাহিনী সেই রসদ সরবরাহ মাঝপথে আটকে দেয়। এর ফলে মোগল বাহিনী দক্ষিণের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলস্বরূপ ঔরঙ্গজেবের দক্ষিণাত্য জয়ের স্বপ্ন ভেঙে যেতে শুরু করে, আর মারাঠা যোদ্ধারা এর পুরোপুরি সুযোগ নেয় এবং ধীরে ধীরে তারা মোগল সেনাকে পরাজিত করতে শুরু করে, যাদের নেতৃত্ব দিচ্ছিল জুলফিকার খান। তারা এতটাই ভয়ঙ্করভাবে পরাজিত করেন যে জুলফিকার খান শান্তি চুক্তির জন্য আবেদন করেছিলেন। এরপর 1695 সালে শান্তাজি মোগল সেনাপতি কাসিম খানের সাথেও যুদ্ধ করেন। বন্ধুরা, মোগল সেনাবাহিনীর প্রধান শক্তি ছিল হাতি এবং কামান, কিন্তু জিঙ্গির পাহাড়ি অঞ্চলে হাতি কামান কোনো কাজেরই ছিল না। এই পাহাড়ি এলাকায় অশ্ব আরোহী এবং পদাতিক বাহিনীর সব থেকে কার্যকর ছিল এবং এর সাথেই মারাঠাদের গেরিলা যুদ্ধের কৌশল সব থেকে বেশি কার্যকর ছিল। এই চপামার কৌশল এতটাই দ্রুতগতির ছিল যে কেউ বুঝতেই পারতো না কে আক্রমণ করলো, কখন করলো এবং কোন দিক থেকে করলো। বন্ধুরা, মুঘলরা মারাঠাদের সঙ্গে যুদ্ধ করতে করতে প্রায় 20 বছর পেরিয়ে গিয়েছিল এবং তাদের সম্পদের প্রায় অর্ধেকেই নিঃশেষ হয়ে গিয়েছিল। তখন ঔরঙ্গজেবের সেনাপতি তাকে পরামর্শ দেন যে এখন আমাদের দিল্লিতে ফিরে যাওয়া উচিত, কিন্তু ঔরঙ্গজেব অনুভব করেন যে এটি তার শেষ সুযোগ, তাই তিনি দক্ষিণাতের আরেকটি বড় আক্রমণ চালানোর সিদ্ধান্ত নেন। ঠিক এমন সময় শান্তাজির মৃত্যু হয়। শান্তাজির মৃত্যুর পর ছত্রপতি রাজা রামজি ধানাজিকে সেনাপতি হিসেবে নিয়োগ করেন এবং তার সেনাবাহিনীকে 3 ভাগে বিভক্ত করে মুঘলদের উপর পাল্টা আক্রমণ করেন। ধানাজির নেতৃত্বে মারাঠা বাহিনী পুনে ও নাসিক ফিরিয়ে আনে, আর সেই একই বছরে ছত্রপতি রাজা রামজি সিংহগড় দুর্গে অসুস্থ হয়ে পরলোক গমন করেন। তখন তার পুত্র শিবাজির বয়স ছিল মাত্র 8 বছর। এই পরিস্থিতিতে ছত্রপতি রাজা রামজির স্ত্রী মহারানী তারাবাই তার 4 বছরের পুত্রকে ছত্রপতি ঘোষণা করেন এবং রাজমাতার দায়িত্ব নিয়ে রাজ্যের শাসনভার পরিচালনা করা শুরু করেন। ঔরঙ্গজেব যখন দেখলেন যে মারাঠা সাম্রাজ্যের দায়িত্ব এখন একজন নারীর হাতে, তখন তিনি আরো আনন্দে উৎসাহিত হয়ে ওঠেন। তার সেনাপতিরা বারবার তাকে ফিরে যাওয়ার কথা বললেও ঔরঙ্গজেব তা প্রত্যাখ্যান করেন এবং দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেন যে তিনি দাক্ষিণাত্যে আরো আক্রমণ চালাবেন। কিন্তু মোগল সেনারা এই যুদ্ধে পুরোপুরি প্রস্তুত ছিল না, তারা মনোবল হারিয়ে ফেলেছিল। রাজমাতা তারাবাই এই সুযোগ পুরোপুরি কাজে লাগান, কারণ মুঘলরা কেবল যুদ্ধেই সব জয় করেনি, তারা অনেক মারাঠা সর্দারকে ঘুষ ও লোভ দেখিয়ে নিজেদের পক্ষে করে নিতেন। এই কৌশল ব্যবহার করেই তারা আগে জয়ী হয়েছিল। এবার রাজমাতা তারাবাই সেই একই কৌশল প্রয়োগ করলেন। তিনি খাদ্য ও ঘুষের মাধ্যমে মুঘল সেনাপতিদের তার দলে টানতে শুরু করেন, কিন্তু ঔরঙ্গজেব মহারাষ্ট্র ছেড়ে আর যেতে পারেনি। তিনি দিল্লিতেও আর ফিরে যেতে পারেনি। 1707 সালে 21 ফেব্রুয়ারি দিল্লিতে পৌঁছানোর আগেই তিনি মহারাষ্ট্রের মাটিতেই সমাধিস্থ হন। এবং যেমনটা আমি আগেই বলেছিলাম যে ঔরঙ্গজেব সবাইকে কেবলমাত্র তাসের গুটি হিসাবে দেখতেন। এখন আমরা বুঝতে পারি কেন তিনি মহারানী ইয়েসুবাই ও শাহরাজেকে জীবিত বন্দী রেখেছিলেন, কারণ তিনি জানতেন যে যেদিন তিনি মারা যাবেন সেই দিন থেকেই মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়বে। তাই নতুন মারাঠা সম্রাট বাহাদুর শাহরাজকে 1707 সালে মুক্তি দেন, কিন্তু মহারানী ইয়েসুবাইকে বন্দী রাখেন যাতে শাহরাজের উপর একটা চাপ থাকে। অ্যাকচুয়ালি কৌশলটা ছিল যদি তারা মারাঠা সাম্রাজ্য দখল না করতে পারে তাহলেও মারাঠাদের সিংহাসনে যিনি বসবেন তিনি যেন তাদের নিয়ন্ত্রণে থাকেন। এমন পরিস্থিতিতে যখন শাহরাজে মারাঠা সাম্রাজ্যের দাবি করলো তখন তার মধ্যে এবং রাজমাতা তারাবাইয়ের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়, কিন্তু এখানে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া হয় এবং মতবিরোধের ঊর্ধ্বে উঠে শাহরাজকে পরবর্তী ছত্রপতি হিসেবে ঘোষণা করেন। এর
এরপর থেকেই মুঘলরা পুরোপুরি দুর্বল হতে শুরু করে এবং অবশেষে 1719 সালে 4 জুলাই মারাঠারা গিয়ে মহারানী ইয়েসুবাইকে উদ্ধার করে। এইভাবেই মারাঠাদের পুনরুত্থান হয়। সময়টা ছিল 1705 সাল এবং তখন ঔরঙ্গজেবের বয়স ছিল 86 বছর। তিনি তার রাজধানী ছেড়ে দাক্ষিণাত্য জয়ের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। তিনি ভেবেছিলেন 1 বছরের মধ্যেই দাক্ষিণাত্য জয় করে ফেলবেন, কিন্তু বাস্তবে তা হয়নি। তার জীবনের শেষ 24 বছর দাক্ষিণাত্যেই কেটে গিয়েছিল, কিন্তু কোনো সাফল্য অর্জন করতে পারেনি। দিল্লি ফেরার পথেই দেবপুরের কাছে কৃষ্ণা নদীর তীরে তার শরীর দুর্বল হয়ে পড়ে, যার ফলে তার পুরো কাফেলা সেখানে থামতে হয়। ঔরঙ্গজেব এখানে 6 মাস ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করেন। এরপর তার স্বাস্থ্যের সামান্য উন্নতি হতেই তিনি আবার দিল্লির পথে রওনা হন, কিন্তু এবার তার শরীরে সেই শক্তি আর নেই যে তিনি ঘোড়ার পিঠে চড়ে যেতে পারবেন। তাই তিনি পালকিতে ভ্রমণের সিদ্ধান্ত নেন, কিন্তু পালকির ভেতরেও তিনি ক্রমাগত অসুস্থই ছিলেন। মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়েও তার চিন্তা ছিল কেবল একটাই, যদি সবাই জানতে পারে যে তিনি মারা যাচ্ছেন তাহলে তার সন্তানরা মুঘল সিংহাসনের জন্য নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে দিতে পারে। তাই তিনি নিশ্চিত করেন যে সবাই জানুক তিনি সুস্থ আছেন এবং বেঁচে আছেন। ঔরঙ্গজেব তার জীবনের শেষ সময়ে তার পুত্র আজমকে একটা চিঠিও লেখেন। এই চিঠিতে ঠিক কি লেখা ছিল আসুন পড়ে দেখি। ঔরঙ্গজেব লেখেন, আমি একা এসেছিলাম এবং এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি একজন অপরিচিতের মতো। আমি জানি না আমি কে, আমি কি করেছিলাম। আমি যা কিছু করেছি তার ফলস্বরূপ শুধুই দুঃখ ও হতাশা রয়ে গেছে। আমি যা কিছু করেছি আল্লাহ যেন আমার প্রতি দয়া করেন। একজন শাসক হিসেবে আমি সম্পূর্ণ ব্যর্থ। আমার এই মূল্যবান জীবন কোনো কাজেই আসেনি। আল্লাহ সর্বত্রই বিদ্যমান, কিন্তু আমি এতটাই দুর্ভাগ্যবান যে যখন তার সামনে উপস্থিত হওয়ার সময় এসেছে তখন আমি তার অস্তিত্ব অনুভব করতেও পারছি না। সম্ভবত আমার পাপ এতই বড় যে সেগুলো ক্ষমার যোগ্যই নয়। শেষ পর্যায়ে ঔরঙ্গজেবের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার মৃত্যুর কয়েকদিন আগে থেকেই তিনি নিজের সাথে বিড়বিড় করতেন। অবশেষে 1707 সালের মার্চের 3 তারিখে তিনি মারা যান। তার মৃতদেহ দিল্লিতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তার ছেলে আজম ও কন্যা জিনাতুল নিসা তাকে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে সমাহিত করেন। আজ এই শহরের নাম সাম্বাজিনগর নামে পরিচিত। মৃত্যুর আগে ঔরঙ্গজেব নির্দেশ দিয়েছিলেন, আমার মৃত্যুর পর যেন কোনো জাঁকজমক ভাবে কিছু করা না হয়, কোনো বাদ্যযন্ত্রও বাজবে না, কোনো সঙ্গীতও হবে না, আমার নামে কোনো বিশাল স্মৃতিস্তম্ভ তৈরি করা হবে না। হ্যাঁ, একটা ছোট কবর বানানো যেতে পারে। ঔরঙ্গজেব বলেছিলেন, এমনকি আমি কাফনের যোগ্যও নই, আমার মুখ যেন ঢাকা না হয়, যাতে আমি আল্লাহর সামনে খোলা মুখে উপস্থিত হতে পারি। অবশেষে যে দক্ষিণাত্য জয় করার স্বপ্ন নিয়ে দিল্লি থেকে রওনা দিয়েছিলেন সেই দক্ষিণাত্যেই তার কবর খোঁড়া হয়েছিল। ঔরঙ্গজেব ও ধর্মবীর ছত্রপতি শ্রী সাম্বাজি মহারাজ দুজনেই অমাবস্যার দিন প্রয়াত হন। ছত্রপতি সাম্বাজি মহারাজের সেই অমাবস্যা মৃত্যুঞ্জয়ী অমাবস্যা নামে পরিচিত, কিন্তু ঔরঙ্গজেবের মৃত্যু অমাবস্যার দিনটি কেউই মনে রাখেনি। ছত্রপতি সাম্বাজি মহারাজের আত্মত্যাগের ফলে মারাঠা সাম্রাজ্য শক্তিশালী হয়ে ওঠে এবং একসময় তারা চূড়ান্ত শিখরে পৌঁছায়, আর ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য ধ্বংসের পথে চলে যায়।